আসসালামু আলাইকুম। হোসেনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মুর্শেদ আলম, সহকারী শিক্ষক, হোসেনপুর বালিকা উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় লেনদেন। এখানে তোমাদের অনেকেরই অনেক প্রশ্ন রয়ে গেছে এবং অনেক বেশি কোশ্চেন পাচ্ছি। সেটা হচ্ছে সমীকরণটা নিয়ে, হিসাবের যে সমীকরণটা আছে, ট্রানজ্যাকশান অফ লেনদেনের যেটা, আমরা সেটা নিয়ে আজকে একটু ডিটেলস আলোচনা করব। আমরা প্রথমত জেনে নেই যে ইকুয়েশনটা কি। ইকুয়েশন হচ্ছে সমীকরণ, আর সমীকরণ হচ্ছে a = l + p। আবার লেখা যায় সমীকরণটা, এখানে এ মানে হচ্ছে অ্যাসেট, এল মানে হচ্ছে লাইবিলিটিস, অ্যাসেট মানে হচ্ছে সম্পদ, লাইবিলিটিজ হচ্ছে দায়, ফি হচ্ছে প্রোপ্রাইটর অর্থাৎ মালিক। যিনি যে ব্যবসায়ের মালিক তাকেই বলা হয় প্রোপ্রাইটর বা ওনার। এটিকে আমরা বিভিন্নভাবে ব্যাখ্যা করে থাকি। তাহলে আমাদের মূল বিষয়টা হচ্ছে অ্যাসেট মানে সম্পদ, যা হবে দায় ও মালিকানা সত্ত্ব মিলে তাই হবে। মালিকানা সত্ত্বটা কি? সেটা হচ্ছে আমরা এই ফিটাকে লিখতে পারি ওই অথবা চি। ওই মানে হচ্ছে ওনার্স ইকুইটি, সি হচ্ছে ক্যাপিটাল। ওনার্স ইকুইটি আর ক্যাপিটাল এই দুইটা একই জিনিসকে বোঝায়। অর্থাৎ মালিকের যে মূলধন আছে ওটাকে আমরা ওনার্স ইকুইটি বলে থাকি, অথবা শুধু আমরা ক্যাপিটালও বলে থাকি। তাহলে আমরা এইটুকু ক্লিয়ার যে ফি মানে হচ্ছে প্রোপ্রাইটর অথবা ওনার্স ইকুইটি অথবা ক্যাপিটাল, যেটাকে আমরা এক কথায় মূলধন নামে সহজে বুঝে নিতে পারি। কি নামে? মূলধন নামে। তাহলে আমরা প্রথমত বুঝলাম সমীকরণটার হতে হবে প্রথমত আমার প্রতিষ্ঠানের সম্পদ যা হবে দায় এবং মালিকানা সত্ত্ব মিলিয়ে তাই হবে। আর সমীকরণের কাজটা করার সময় আমরা যেটা করতে হবে, মালিকানা সত্ত্বের সাথে আর যোগ করতে হবে। আর মানে হচ্ছে রেভিনিউ, রেভিনিউ মানে হচ্ছে আয়। ই হচ্ছে এক্সপেন্স বা এক্সপেন্ডিচার মানে হচ্ছে ব্যয়। ডব্লিউ হচ্ছে উইথড্র মানে হচ্ছে উত্তোলন। আবার একটু খেয়াল করো, সম্পদ এর সমান হবে দায় যোগ মালিকানা সত্ত্ব। প্রতিষ্ঠানের সকল দায় আর মালিকানা সত্ত্ব মিলিয়ে যা হবে সম্পদ তাই হবে। তাহলে আমরা বুঝে নেব আমাদের সমীকরণটা প্রুভ হয়ে গেছে। এখন মালিকানা সত্ত্ব বা মূলধনের সাথে আমাকে যোগ করতে হবে আয়গুলো, বিয়োগ করতে হবে ব্যয়গুলো, আরও বিয়োগ করতে হবে কারবারে যে উত্তোলনগুলো আছে সেই উত্তোলনটাও বিয়োগ করতে হবে। অর্থাৎ মালিকপক্ষ তার ব্যক্তিগত প্রয়োজনে প্রতিষ্ঠান থেকে যদি কোনো টাকা নিয়ে থাকে সেটাকে বলা হয় উত্তোলন, আর ওই উত্তোলনটা মূলধন থেকে বাদ যাবে। তাহলেই আমরা আমাদের সমীকরণ অঙ্কটা প্রুভ হয়েছে কি না বুঝতে পারব। তাহলে আমি যখন অঙ্ক শুরু করব আমাকে মাথায় রাখতে হবে আমার সম্পদ যা হবে দায় ও মালিকানা সত্ত্ব মিলে তাই হবে।
তাহলে চলো আমরা একটা অঙ্কের মাধ্যমে সেটা বোঝার চেষ্টা করব। এখন সমীকরণের ঘর নিয়ে অনেকের প্রশ্ন, কয়টা ঘর হবে, কয়টা কি। আমরা সহজে বোঝার জন্য একটা নিয়ম অবলম্বন করি, সেটা হচ্ছে প্রথমে এইভাবে চকটা করব, দুইটি ঘরের নিচে একটা বক্স করব, যার মাঝখান বরাবর দুটি টান দেব। এখানে একটা দেব, যাকে আমরা লিখব তারিখ। এখানে লিখব সম্পদ সমূহ, যত প্রকারের সম্পদ আছে এপাশে আসবে। এখানে হবে দায় যোগ মালিকানা সত্ত্ব। এখানে সমান দেব, অর্থাৎ সম্পদ সমূহ যা হবে দায় ও মালিকানা সত্ত্ব মিলে তাই হবে। এই কারণে আর সম্পদ কি কি হতে পারে, সেখানে আমরা কমন কয়েকটা গদ দিতে পারি। 4টা গদ দিয়ে রাখলাম। দা এপাশে একটা কমন থাকবে মন্তব্য, যেটা আমার থাকবেই, আরও থাকবে মূলধন। তাই এই 2টা গড় আমি নিশ্চিতভাবে দিলাম। আর এ পাশে আমরা দিতে পারি নগদ, যে গড়টা থাকবেই, যে সম্পদটা থাকবেই। আরও নতুন কিছু সম্পদ আসতে পারে, যা আমরা প্রশ্ন অঙ্কটা করার সময় প্রশ্নে দেখতে পাবো। কেমন? তাহলে এইদিকে আমি আরও 2টা গড় করে রাখলাম। এই তারপর আমরা অঙ্কটা শুরু করব। তো আমরা একটা অঙ্ক ধরি, সেটা হচ্ছে 15 পৃষ্ঠার হিসাব সমীকরণ। 2017 সালের জানুয়ারি মাসের লেনদেন। আমরা এটাকে 2020 দেই। লেনদেন সমূহ, তারিখ 2020 জানুয়ারি 1। আমাকে বলছে আইন পেশায় 50,000 টাকা বিনিয়োগ করা হলো। আইন পেশায় 50,000 টাকা বিনিয়োগ করা হলো। আমরা যদি কোনো খাতে টাকা বিনিয়োগ করি, আমাদের জাবেদা হয় নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাই আমরা নগদ পাশে, সম্পদ পাশে নগদ ঘরে টাকা বসাবো, আর মূলধনের ঘরে টাকা বসাবো। শেষ। তারপর আসো জানুয়ারি 2। জানুয়ারি মাসের অফিস ভাড়া পরিশোধ করা হলো। তাহলে অফিস ভাড়াটা আমরা জানি হচ্ছে ব্যয়। অফিস ভাড়া পরিশোধ করলে নগদ টাকা চলে যায়, টাকা হচ্ছে 3,000 টাকা। নগদ টাকা চলে যায়, চলে গেলে নগদ টাকা থেকে মাইনাস হয়ে যাবে। আর টাকাটা দিয়েছি কী বাবদ? অফিস ভাড়া। অফিস ভাড়া হচ্ছে কারবারের খরচ। আর আমরা বলছিলাম খরচ কি হয়, আমাদের ইকুয়েশানে আছে ই মাইনাস, অর্থাৎ মালিকানা সত্ত্ব থেকে বা মূলধন থেকে খরচটা বাদ যাবে। তাই আমরা মূলধনের ঘর থেকে এটাকে বিয়োগ করে দেব এবং মন্তব্য করে লিখে দেব এটা ছিল অফিস ভাড়া। অফিস ভাড়া যেটা খরচ। জানুয়ারি 7। ধারে অফিস যন্ত্রপাতি ক্রয় করা হলো 15,000 টাকা। তাহলে আমরা যন্ত্রপাতি কিনছি। তাহলে যন্ত্রপাতি হচ্ছে কারবারের সম্পদ। তা আমি যখন সম্পদ কিনছি, আমার সম্পদ বাড়ছে। তার মানে সম্পদ পাইছি কি সম্পদ? যন্ত্রপাতি। তাই এই ঘরে আমরা লিখব যন্ত্রপাতি। কত টাকার যন্ত্রপাতি কিনছি আমরা? 15,000 টাকা। লিখলাম 15,000 টাকা। এখন আমি 15,000 টাকার যন্ত্রপাতি কিনছি বাকিতে না নগদে? আমাকে প্রশ্নে বলছে ধারে ক্রয় করা হলো, মানে বাকিতে ক্রয় করা হলো। তো বাকিতে কিনলে যারা আমাদের কাছ থেকে টাকা পাবে তাদেরকে আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় বলি পাওনাদার। কি বলি? পাওনাদার। আর যাদের কাছ থেকে আমরা টাকা পাবো তাদেরকে আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় বলি দেনাদার। তাহলে আমরা বুঝলাম যেহেতু বাকিতে এই সম্পদটা ক্রয় করা হলো, আমাদের কাছ থেকে টাকা পাবে, যারা পাবে তাকে বলা হয় পাওনাদার। আর পাওনাদার হচ্ছে কারবারের দায় হিসাব। তাহলে দায় পাশে আরেকটি ঘর হবে পাওনাদার নামে। পাওনাদার নামে। সো 15,000 টাকা আমাদের কাছ থেকে
পাবে যন্ত্রপাতি বাবদ। গেল 7। এবার আসি আমরা জানুয়ারি 10। মক্কেলদের আইনি সেবা দেওয়া হলো ৬,০০০ টাকা। মক্কেলদের আইনি সেবা দেওয়া হলো ৬,০০০ টাকা। এখন আমরা সেবা দিছি, সেবার বিনিময় কি পাইছি? ৬,০০০ টাকা পাইছি, নগদ টাকা পাইছি। তাহলে আমরা নগদ করে লিখব ৬,০০০ টাকা। এই যে ৬,০০০ টাকা পেলাম কিসের বিনিময়ে? আমি তাকে সেবা দিছি, সেবার বিনিময়ে। আর এই সেবাটা কি হিসাব? সেবাটা হচ্ছে আয় হিসাব। কি হিসাব? আয় হিসাব। আর আয় কি হবে? আমরা সমীকরণে শিখছিলাম, আবার একটু লক্ষ্য করো, সমীকরণটা ছিল এ ইজুকাল টু এল প্লাস ফি, যার সাথে যোগ হবে আর, বিয়োগ হবে ই, বিয়োগ হবে ডব্লিউ। তার মানে এটা হচ্ছে খরচ আর এটা হচ্ছে আয়। সো মূলধনের সাথে রেভিনিউ মানে আয়, আয়টা কি হবে? যোগ হবে। আর সেবা হচ্ছে আয় হিসাব, তাই এটা মূলধনের সাথে যোগ হবে ৬,০০০ টাকা। আর মন্তব্য করে লিখে দিব এটা কিসের কারণে? সেবার কারণে। সেবার কারণে। গেল। তারপরে বলল 15 তারিখে অফিস কর্মচারীর বেতন পরিশোধ ২,০০০ টাকা। তারিখ হচ্ছে 15। কর্মচারীর বেতন, তো বেতন যে আমরা দিছি নগদ টাকা আসছে না গেছে? চলে গেছে। নগদ টাকা চলে গেলে আমরা নগদ থেকে এটা বাদ দিয়ে দেব। নগদ টাকা ছিল কত? ২,০০০ টাকা। এই ২,০০০ টাকা আমরা বাদ দিয়ে দেব। কিসের কারণে টাকাটা দিলাম? কর্মচারীর বেতন দিয়েছি। বেতনটা কি হিসাব? বেতন হচ্ছে কারবারের ব্যয় হিসাব বা খরচ। তাহলে আমরা বলছিলাম এই খরচটা মূলধনের সাথে কি হবে? খরচ মূলধন থেকে বাদ যাবে আর আয় মূলধনের সাথে যোগ হবে। তাহলে খরচটাকে আমরা বাদ দিয়ে দেই ২,০০০ টাকা। এই যে আমরা বাদ দিলাম, মন্তব্য করে লিখে দিব কেন তাকে বাদ দেওয়া হয়েছে। আমরা লিখব বেতন, কারণ তাকে আমরা এখানে বেতন দিছি। তারপর আসো 20 জানুয়ারি 20, ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো। আচ্ছা, ব্যাংক থেকে আমরা ঋণ নিচ্ছি। তো ঋণ যে নিছি আমি কি পাইছি? ব্যাংকের কাছ থেকে আমি নগদ টাকা পাইছি। ঋণ নেওয়া মানে হচ্ছে আমি নগদ টাকা পাওয়া। তাহলে আমার নগদ টাকা বৃদ্ধি পাইছে, তাই নগদ করে আমরা টাকাটা যোগ করব, আর সেটা হচ্ছে 20,০০০ টাকা। এই টাকাটা কি বাবদ পেয়েছি? ঋণের মাধ্যমে পেয়েছি। আমরা জানি ঋণ হচ্ছে হিসাব বিজ্ঞানের ভাষায় দায় হিসাব, দীর্ঘমেয়াদী দায়। তাই আমরা এই দায় পাশে আরেকটি ঘর যেখানে লিখব ঋণ। সো ঋণ বাবদ কত? 20,০০০ টাকা। 20,০০০ টাকা। এবার আসো জানুয়ারি 24, মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো 7,০০০ টাকা। এবার আমরা আইনি সেবা দিছি ধারে। ধারে টাকা আমরা এখনো পাইনি। যাদের কাছ থেকে আমরা টাকা পাবো আমরা বলছিলাম তাদেরকে বলা হয় দেনাদার। আর দেনাদার হচ্ছে কারবারের সম্পদ হিসাব। তাহলে সম্পদ দিকে আরেকটি ঘর হবে দেনাদার নামে। দেনাদার নামে। তাহলে কত টাকা সেবা দিয়েছে ধারে? 7,০০০ টাকার। আমরা লিখবো এখানে 7,০০০ টাকা। আর এই টাকাটা কিসের বিনিময়ে করা হয়েছে? সেবার বিনিময়ে। সেবাটা হচ্ছে কারবারের আয়, আয়টা মূলধনের সাথে যোগ হবে। আর মন্তব্যের ঘরে লিখে দিতে হবে সেবা। তারপর আসি জানুয়ারি 29 তারিখে বলছে বাকিতে কৃত যন্ত্রপাতির মূল্য পরিশোধ 10,০০০ টাকা। আমরা যে একটা যন্ত্রপাতি কিনছি 7 তারিখে, এই যন্ত্রপাতির 15,০০০ টাকার যন্ত্রপাতির 10,০০০ টাকা পরিশোধ করা হয়েছে। তার মানে 10,০০০ টাকা আমাদের নগদ টাকা চলে গেছে, তাই এটা বিয়োগ হবে। নগদ টাকা চলে গেল। ওকে, কার কাছ থেকে? তাহলে আমরা টাকাটা দিছি কাকে? ফার্মাদারকে দিছি। নগদ টাকা যেমন আমাদের নগদ ফান্ড থেকে চলে গেছে, তেমনি ফার্মাদার নামে যে হিসাবটা আছে তার এখান থেকেও এই 10,০০০ টাকা কমে যাবে, যেহেতু আমরা তাকে টাকাটা দিয়ে দিছি। ওকে, আর কিছু নেই, এখানেই শেষ। এবার আমরা শুধু যোগ বিয়োগ করব।
তাহলে আমরা কি বুঝলাম যে সম্পদগুলো আসলে আমরা যোগ করব, চলে গেলে বিয়োগ করব, দায় বৃদ্ধি পেলে আমরা যোগ করব, কমে গেলে বিয়োগ করব। এবার আমরা যোগ বিয়োগ করি। যোগ বিয়োগ করলে আমাদের যেটা হচ্ছে সেটা হলো এখানে ৬১,০০০ টাকা। এটাকে আমরা এখানে লিখব উদ্বৃত্ত। ৬১,০০০ টাকা, ১৫,০০০ টাকা, ৭,০০০ টাকা। এই ঘর ফাঁকা রয়েছে, সমস্যা নাই। এ পাশে আছে ২০,০০০, এখানে আছে ৫,০০০, আর এটা যোগ বিয়োগ করলে হবে ৫৮,০০০। এবার আমরা মোট করি। এটা আমাদের উদ্বৃত্ত বের হলো। এখন আমরা যেটা করব, মোট সম্পদ দিকে কত হলো এবং দায় ও মালিকানার সত্ত্ব মিলে কত হলো। ৬১,০০০, ১৫,০০০, ৭,০০০ যোগ করলে হয় ৮৩,০০০ টাকা। জ্যাট টেনে দেব। এখানে ২০, ৫, ৫৮ যোগ করলে হয় ৮৩,০০০ টাকা, জ্যাট টেনে দেব। তার মানে হচ্ছে আমরা বুঝলাম সমীকরণ করতে গিয়ে দেখা গেল আমার সম্পদ সমূহ অর্থাৎ সম্পদ পাশে টাকার পরিমাণ যা হবে দায় ও মালিকানা সত্ত্ব মিলে তাই হবে। এই কারণে বলা হয় এ সমান এল প্লাস পি, অর্থাৎ সম্পদ যা হবে তার সমপরিমাণ হবে দায় ও মালিকানা সত্ত্ব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই সমীকরণের অঙ্কটা ভালো করে আয়ত্ত করতে হলে আমাকে প্রথমে ভালো কনসেপ্ট রাখতে হবে জাবেদার উপর। যে জাবেদায় যত বেশি পারদর্শী হবে সে তত বেশি অঙ্কে ফাঁকা হবে। তাহলে আমাকে জাবেদায় পারদর্শী হতে হবে। আর জাবেদায় পারদর্শী হতে হলে আমাদেরকে হিসাব বিজ্ঞানের উপাদানগুলা ভালো করে জানতে হবে, যেটাকে আমরা বলি মোস্ট এলিমেন্ট অফ হিসাব বিজ্ঞান, অর্থাৎ ওয়ান কাইন্ড অফ পার্টস অফ স্পিচ অফ হিসাব বিজ্ঞান। আমরা যেমনটা ইংরেজিতে গুরুত্ব দিয়ে থাকি, ইংরাজির স্ট্রাকচার ভালো করে জানতে হলে আমাদেরকে পার্টস অফ স্পিচ সম্পর্কে ভালো জ্ঞান রাখতে হয়। ঠিক তেমনি করে আমি বলবো হিসাব বিজ্ঞান সম্পর্কে ভালো নলেজ গেইন করতে হলে তোমাকে অবশ্যই হিসাব বিজ্ঞানের পার্টস অফ স্পিচ সম্পর্কে ভালো জানতে হবে। তাহলে হিসাব বিজ্ঞানের পার্টস অফ স্পিচগুলা কি, যেটা আমি বলছি, হিসাব বিজ্ঞানের পার্টস অফ স্পিচগুলা হচ্ছে সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব। আবারও বলছি, সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব। এই পাঁচটা এলিমেন্ট যদি তুমি ভালো করে আয়ত্ত করতে পারো, শিখতে পারো, তাহলে তোমার জন্য হিসাব বিজ্ঞানের যে কোনো অধ্যায় সহজ হয়ে যাবে। সো তুমি যদি সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্বই না চিনো, তাহলে তুমি সেটা কিভাবে প্রয়োগ করবে? তা অবশ্যই তোমাকে আগে যেগুলো আমি ক্লাসে তোমাদের প্রিভিয়াস টাইমে নোট করে দিয়েছিলাম, সম্পদগুলা কি কি, দায়গুলা কি কি, আয়গুলা কি, ব্যয়গুলা কি, সেইগুলা তোমরা আগে ভালো করে শিখে দেন অঙ্কটা শুরু করবে। তাহলে বুঝতে পারবে কোশ্চেন, তোমার প্রশ্নটা পড়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারবে এই প্রশ্নের মাঝে কে সম্পদ, কে দায়, কে আয়, কে ব্যয়, কে মালিকানা সত্ত্ব। প্রশ্ন পড়া মাত্র বুঝতে পারবে। আর যখনই প্রশ্ন পড়া মাত্র বুঝতে পারবে, তুমি মার্ক করতে পারবে সম্পদ, আয়, ব্যয়, মালিকানা সত্ত্বগুলোকে, তখনই তুমি সহজেই অঙ্কটা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এই অঙ্কটাই বাসায় আবার করবে, ক্লাসটা বারবার দেখবে, দেখে অঙ্কটা বাসা আবার করবে, করে তোমরা তোমাদের পাঠ্য বই থেকে সৃজনশীল যেই কোনো 3টা করবা, যেই কোনো 3টা, এবং অঙ্কগুলো করার সময় বা পরে তোমাদের মাঝে যত প্রকারের প্রশ্ন জাগবে তোমরা কমেন্টসের মাধ্যমে অবশ্যই আমাকে অবহিত করবে, আমি তা তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেব।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই অবশ্যই মাস্ক পরবে এবং খাওয়ার আগে পরে, যে কোনো কাজ করার আগে পরে হ্যান্ড ওয়াশ দিয়ে অবশ্যই হাত ধুবে। এইভাবে ঘষবে 6 বার, এইভাবে 6 বার, এইভাবে 6 বার ঘষে হাত ধুতে করবে। এবং বাসা থেকে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করে বের হবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।